নমস্কার। পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা হয়ে গেল। 100টা প্রশ্ন, 2 নম্বর করে প্রত্যেকটা প্রশ্ন, সময় 1.5 ঘন্টা এবং প্রশ্নের যে লেভেল, সেই লেভেলটা বেসিক থেকে মডারেটের মধ্যেই এক প্রকার সীমাবদ্ধ আছে। 75টা জিকে এবং 25টা অঙ্ক নিয়েই পরীক্ষাটা হয়ে গেল। নেগেটিভ মার্কিং 4টে ভুলে 1 নাম্বার কাটা যায়, 4টেই একটা, তার মানে 0.5 করে, যেহেতু 2 নম্বর করে প্রতিটা প্রশ্ন, তার মানে 0.5 করে নেগেটিভ মার্কিং। প্রশ্নের লেভেল মোরলেস আমরা জানি যে পিএসসি জিকের প্রশ্ন, ইংরেজি, রিজনিং, অঙ্ক কোনটার কেমন লেভেল মেনটেন করে, তাতে সে যে পরীক্ষায় নিক, সে ক্লার্কশিপ নিক, মিসলেনিয়াস নিক, নাকি গ্রুপ ডি নেবে, নাকি ফুড এসআই নেবে, নাকি আমাদের আইসিডিএস সুপারভাইজার নেবে, যাই নিক না কেন পিএসসির একটা নিজস্ব স্টাইল আছে। সেই নিজস্ব স্টাইল থেকে সামান্য একটুখানি সরেছে কয়েকটা জায়গাতে। সেটা আমি যখন সমাধান করাবো আপনারা বুঝতে পারবেন। 25টা যে অঙ্ক থাকার কথা, তার মধ্যে 22টা ছিল অঙ্ক, 3টে ছিল রিজনিং। একটা ক্যালেন্ডার থেকে, একটা ঘড়ি থেকে এবং একটা সিরিজ থেকে, 3টে রিজনিং থেকে দিয়েছে। যদিও ক্যালেন্ডার আর ঘড়ি এরা মানে ক্লক অঙ্কের মধ্যেই ভরে দেয় অনেকে, আবার অনেকে রিজনিংয়ের মধ্যেই রাখে। যাই হোক না কেন, সিরিজটাও এক প্রকার অঙ্কের মধ্যেই। তো আমরা ও কথা যদি একটু সাইডেই রেখে দিই, তাহলে যে 22টা অঙ্ক আছে, 22টার মধ্যে 4-5টা অঙ্ক বেশ মজাদার, মানে আমার ভীষণ ভালো লেগেছে। হয়তো ক্লাস 2 এর অঙ্ক, কিন্তু অঙ্কটাকে এমনভাবে উপস্থাপন করেছে যে মাস্টার ডিগ্রি পাশ করা ছেলেরাও খানিকটা ভ্যাবাচাকা খেয়ে যাবে। অঙ্কগুলো আছে, আমি আসছি ধীরে ধীরে। বাকি যেগুলো রইল, মানে 16-17টা অঙ্ক একদম জলবৎ তরলং, মানে মডারেট বা তার থেকে নিচে, বেসিকের মধ্যেই পড়ে। মোরালেস ভীষণ ভালো কোশ্চেন। চলুন বেশ আমরা আমাদের এক এক করে সমাধান করাই। শুরুতে অঙ্কগুলো করাবো। প্রথমে একটা রিজনিং রয়েছে, আমি এটাই যাচ্ছি না। 2024 সালে 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালে 7ই জুন কী বার হবে, এটা শনিবার হবে উত্তর। এগুলোতে আমি ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে? আপনারা এগুলো সবাই কম বেশি জানেন। তবে এই 9 দাগে যে প্রশ্নটা এসেছে, এটা দেখে আমার মনে হয়েছে যে আমাদের সিনেমা দেখা উচিত পড়াশোনা করার সঙ্গে সঙ্গে। 12 ফেল, এই সিনেমাটা কোন আইপিএস অফিসারের জীবনের উপর, ঘটনার উপর ভিত্তি করে তৈরি হচ্ছে 12 ফেল। সেটা হচ্ছে মনোজ কুমার শর্মা। এটা যারা সিনেমা দেখেছে তারা তো কোনো কথাই নেই, তারা এটা পাওয়ার পর এত খুশি হবে, সবাই ভাববে যে জীবনে সিনেমা দেখারও প্রয়োজন আছে, মানে চিত্ত বিনোদনের জন্য হোক বা যাই হোক। এই যে প্রশ্নটা 15 দাগে, 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত? তো 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা মানে কি? 100 × 101/2 দিয়ে যোগ করলে, এই কাটাকাটি করলে 5050। এটা তো আমাদের মুখস্থ। 100কে কেটে 50 বানালাম, 50 × 101 মানে 5000, তাকে 2 দিয়ে ভাগ করলে 5050, মানে অপশান বি। এটা একদম যারা এই অঙ্কগুলো করেছে তাদের তো সব মুখস্থ। এবার দেখুন একটা প্রশ্ন দিয়েছে, মূলদ সংখ্যার মান। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু পিএসসির স্বাভাবিক কোশ্চেন নয়। পিএসসি এই টাইপের প্রশ্ন দেয় না। এটা কে দেয়? এটা প্রাইমারি টেট দেয়। এই যে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এটা একটা বিশাল চ্যাপ্টার। আমি প্রাইমারি টেটে এই মূলদ অমূলদের যে বিষয়টা, মানে পৌনঃপুনিক, এইগুলোকে একেবারে পুরো দফা রফা করে দিই। প্রায় 2 ঘন্টার ক্লাস নিই শুধুমাত্র এই পৌনঃপুনিক থেকে। মূলদ সংখ্যার মান, এটা ডিটেলসে যদি বলতে হয় তাহলে অনেকটা সময় লেগে যাবে। সর্বদা আবৃত্ত দশমিকে প্রকাশযোগ্য মূলদ সংখ্যার মান। অর্থাৎ মূলদ সংখ্যা মানে কি? যাকে P/Q আকারে লেখা যায়, মানে কিছু একটা বাই কিছু একটা হবে, হর আর লব থাকবে, যেখানে Q ≠ 0, নিচেরটার মান শূন্য হওয়া চলবে না। বা আরেকটা সংখ্যা হচ্ছে যে রুটের ভিতর থেকে যারা গোটা গোটা সংখ্যা বেরোয় তারা হচ্ছে সব মূলদ সংখ্যা, মানে যেটাকে ইংরেজিতে রেশনাল নাম্বার বলে। তো সেরকম মূলদ সংখ্যার মান সবসময় দশমিক, এই আবৃত্ত দশমিকে প্রকাশ করা যায়। যেমন 2/3, 2/3 একে যদি আমরা দশমিকে প্রকাশ করি, 3 দিয়ে 2কে ভাগ করলে কত হয়? 0.6666 করে ওটা একটা পৌনঃপুনিক দিয়ে দিলাম, এরকম। বা ধরুন 4/5, 4/5কেও আমরা আবৃত্ত করে দিতে পারি, যেহেতু এটা দশমিকের পর 4/5 মানে 0.8 দিয়ে শেষ হয়ে গেল। তো এগুলো সবই হচ্ছে আবৃত্ত দশমিকে প্রকাশযোগ্য, ঠিক আছে? তারপরে এই যে সিরিজটা দিয়েছে, এই সিরিজটা রিজনিংয়ের, এটা একদম পারফেক্ট লজিক খুব একটা আনা যাচ্ছে না, কিন্তু তবুও তার মধ্যে আনা যায় খানিকটা। মানে যতগুলো লজিক এখানে ফিট করা যাচ্ছে, পারফেকশন আসে না, কিন্তু উত্তর সবেতেই 16 আসছে মোটামুটি, এছাড়া আর কিছু আসে না। যেমন 5-5-এর সঙ্গে এই যে 1 বেড়েছে, 6 হয়েছে, 6-এর সাথে 7 হয়েছে, 7টা 8 হয়েছে, 8টা 9 হয়েছে, এবার 8টা 12 হয়েছে, 4 বেড়েছে, 12 আর 4-এ 16 হবে। এটা একটা দিক রয়েছে, মানে এক এক করে যোগ হয়ে এটা 4 যোগ, ওটা 4 যোগ, যতগুলো দিক আছে ঘুরে ফিরে 16টাকেই উত্তর করা যাচ্ছে আপাতত। এছাড়া এর বাইরে আর কোনোটাকে উত্তর করা যাচ্ছে না এই কোশ্চেনটায়। এরপরে চলে আসি, এই যে মূলদ সংখ্যা দিয়ে দিয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করুন। দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা, না সেটা কখনো হতে পারে না, সব সময় সেটা হয় না।
দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা, এটাও হয় না সব সময়, এরও ব্যতিক্রম আছে। দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়। এই যে এইটা অনেকে দেখে না, এইটুকুর জন্যই কিন্তু প্রশ্নটা দিয়েছে হয়তো, আমার মনে হলো দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়, কখনো মূলদ হয় কখনো অমূলদ হয়, অমূলদ হতেও পারে অমূলদ নাও হতে পারে। ঠিক আছে, ওই জন্য উত্তর হচ্ছে অপশান সি এটার। এটা আরও ডিটেলসে জানতে গেলে অনেকটা সময় লাগবে, অনেকটা সময় এখানে চলে যাবে, অতটা বলার মতো সময় এখানে নেই, যেহেতু শুধুমাত্র এখানে উত্তর ক্লারিফিকেশন করব ছোট ছোট করে। পরে যদি ডিটেলসে জানার ইচ্ছা থাকে বলবেন, মূলদ অমূলদ নিয়ে একটা ক্লাস নিয়ে নেবো বা পৌনঃপুনিক নিয়ে। এই অঙ্কটা যেটা দিয়েছে, রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3। এরা মানে রবি আর মধু, মনে করেন এটা হচ্ছে রবি, এটা হচ্ছে মধু, এদের 2:3, এটা গল্পের বই এদের কাছে ছিল, একজনের কাছে 2টো, একজনের কাছে 4টে। গতবার বই মেলায় 6টা বই মধু কিনেছে। মধু কটা কিনেছে? মধু 6টা বই কিনেছে, কেমন? কিন্তু রবি কিন্তু কেনেনি, রবি কেনেনি, মধু কিনেছে 6টা। বেশ, এখন তাদের কাছে গল্পের বইয়ের অনুপাত কত হয়েছে? 1:3। এই যে 1:3 হয়েছে, তার মানে আমাদেরকে ভাবতে হবে কীরকম বলুন তো? সবথেকে সহজ রাস্তা হচ্ছে অপশান টেস্ট করে চলে যাওয়া পরীক্ষার হলের জন্য। অপশান বিকে যদি আপনি ধরেন 4 আর 6, তাটা এমনিই উত্তর বেরোবে। আর যদি আপনি একদম অ্যাজাম্পশন করেন, একটুখানি কনসেপচুয়ালি কাজে লাগান, তাহলে একরকম উত্তর, মানে তাহলে উত্তরটা বেরোবে। যদি আপনি XYZ যেমন ধরে করতে হয় সমীকরণ বানিয়ে, সেরকম যদি করতে চান সেরকমও সম্ভব। ঠিক আছে, এবারে দেখুন, এই যে 2 আর 3 ছিল রবি আর মধুর আগের বই কেনার অনুপাত, আর পরে কী হয়ে গেছে? 1 আর 3 হয়ে গেছে। এটা 3টা 3 রয়ে গেছে, আর এদিকে রবির বেলায় 2টা আবার 1 হয়ে গেছে। রবি তো বই কেনেনি। এবারে আমি যখন ক্লাসে করাই তখন বলি যে বইটা কেনেনি সব সময় ট্যালি তাকে দিয়ে করলে সুবিধা হয়। ধরুন এ বইটা কেনেনি, 2 অনুপাত ছিল, 1 অনুপাত হয়ে গেছে। আমরা কি করব? আমরা টুক করে এই 2 অনুপাতকে একটু পাল্টে নেব। পাল্টে নেব মানে কীরকম? এই 1টাকে 2 অনুপাতই রেখে দেবো এর সাথে সমান, তাহলে 3টাকে কেটে 6 করতে হবে, তাই না? যে আগে 2 অনুপাত ছিল, এখনও 2 অনুপাত আছে, রেখে দিলাম, তার জন্য একটু চেঞ্জ করে নিলাম। এবার দেখুন, মধু 3 ছিল, 6 হয়ে গেল, তাহলে 3 অনুপাত বেড়েছে। 3 অনুপাত মানেই কটা বই? 3 অনুপাত মানেই 6টা বই। তার মানে 1 অনুপাত মানে 2টো বই, একটা অনুপাত মানে 2টো বই। এ হচ্ছে 2টো অনুপাত মানে 2 দিয়ে 4টে বই, এ হচ্ছে 3টে অনুপাত, তারপরে 3 দিয়ে 6টা বই। এইখানেও অ্যাজাম্পশন করে নিতে পারেন, আবার এদিকে অপশন টেস্ট করেও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত? এটা একদম সহজ সরল অঙ্ক। 115 টাকা কেজি দরে, এই যে দেখুন, রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে কিনেছে, নাকি 110 কিনে 20% লাভ করতে চাইছে। তাহলে যে 115 টাকা যদি 20% লাভ করতে চায়, তাহলে শুধু 20% ব্যাস, ইন্টু 120/100। আর যারা একটু প্র্যাকটিস করে তারা 120/100 লেখে না, তারা 6/5 লিখে নেয়, কারণ জানে 20% প্রফিট মানে 100 টাকার জিনিসটা 106 টাকায় বেচবো, মানে এদিকে 5 ভাগ, ওটা হচ্ছে 6 ভাগ। তো এমনিই কেটে এখানে 6, এখানে 5 করে দিলাম, যে 5 ইন্টু কত হলো? 5 × 20 100, আর 5 × 3 = 23। 4 × 23 মানে 4 × 20, এই 6 × 23 মানে 6 দিয়ে 12, 120, আর 3 × 6 = 138 টাকা হয়ে গেল। 138 টাকা, অপশান সি। একদম প্রফিট অ্যান্ড লসের সব থেকে ছোটো বা একদম বেসিক লেভেলের অঙ্ক। এই অঙ্কটা অনেকে XY ধরে করতে পারে। কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল হচ্ছে 9। একক স্থানীয় অঙ্ক এবং দশক, এমনি সংখ্যা তৈরি করতে হয় কীভাবে? যদি দুটো ডিজিট হয়, দুই সংখ্যার মানে X আর Y, মানে ধরুন 12 বললাম আমি, 1 10 2 12, তাহলে X এর মান হচ্ছে 1, Y এর মান হচ্ছে 2, এরকম আর কি। এবারে এই যে দশকের ঘরটা অ্যাকচুয়ালি হয় কি, এটা হচ্ছে 10X + Y, এটা হচ্ছে সংখ্যা। এবার আমি কথার কথা বলছি, X এর মানটা মনে করুন 3, আর Y এর মানটা হচ্ছে 5, তাহলে 3 10 5 35। তাহলে এই যে 3 10 30 কী করে বুঝবো? 3 × 10 30, আর এটা হচ্ছে 5 35। দেখুন আমার সংখ্যাটা 3 10 5 35, সেটা এখানে এভাবেই আইডেন্টিফাই করা যায়। এবার যখন ঘুরিয়ে দেবো তখন 10Y + X হয়ে যাবে, মানে 10Y দিকে চলে এলো, X ওদিকে চলে এলো। তো এটা করে সমাধান করার থেকে পরীক্ষার হল যেহেতু, আপনি কি করবেন? অ্যাজাম্পশন করবেন। কোনো একটা সংখ্যার স্থানীয় একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল হচ্ছে 9, দুটো ডিজিটের যোগফল 9। তাহলে দেখবো কোন অপশানে যোগফল 9, দেখছি ও বাবা সবকটা অপশানই যোগফল 9 বেরোচ্ছে দুটো ডিজিটের, তাহলে ওখান থেকে উত্তর পাবো না। বলছে এবারে এই সেকেন্ড ক্লুটা দেখুন, অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যার অন্তর 9 হয়, মানে যখন ইন্টারচেঞ্জ করব তখন ডিফারেন্সটা 9 হবে। এবারে যে 54,
54টাকে যদি ইন্টারচেঞ্জ করি 45 হয়ে যায়, এদের ডিফারেন্স 9 হয়ে যাচ্ছে, তার মানে উত্তরকে, তার মানে উত্তর 54। অপশন টেস্টে থেকে কম সময়ে কোনোভাবেই সম্ভব নয়। এই টাইপের অঙ্ক পেলে পরীক্ষার হলে একদম অপশন টেস্ট করে বেরিয়ে যাবেন। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:13, যদি গসাগু 11 হয় তবে সংখ্যা দুটো কত? এটা আমরা লসাগু গসাগুতে একদম প্রথম 4-5টা অঙ্কের মধ্যে এগুলো দেওয়া থাকে। আমি বলি যে এই 5 আর 11 দুটোর অনুপাত, আপনি এটাই ধরে নেবেন অরিজিনাল সংখ্যা। তো 5 আর 13 যদি অরিজিনাল সংখ্যাই হতো তাহলে গসাগু কত হতো? গসাগু হয়ে যেত 1 আমার হিসেবে। ওরা বলছে না গো গসাগু 11, তাহলে আমার থেকে ওরা 11 গুণ। তাহলে যাকে আমি 5 ভেবেছিলাম সে বাস্তবে 5 11 55, তাই না? যাকে 13 ভেবেছিলাম সে হচ্ছে 13 × 11 143, 13 × 11 143, মানে সংখ্যা দুটো কে 55 আর 143। অপশন বি হচ্ছে উত্তর। নেক্সট, যে অঙ্কগুলো পড়েছে ম্যাক্সিমাম চ্যাপ্টারে একদম বেসিকে প্রথম 5-10টা অঙ্কের মধ্যে এগুলো সব রয়ে গেছে। কোনো মূলধনের বার্ষিক 6.14 অংশ হারে, এই 6.14% হারে কত বছরে দ্বিগুণ হবে? দ্বিগুণ হবে কথাটার মানে 100 টাকায় 100 টাকা সুদ হবে। তাহলে 100 টাকা যদি সুদ হতে হয় তাহলে এই যে রেট কত, এই পার্সেন্টেজ 6.25, এটা দিয়ে ভাগ করে দিলেই হয়ে গেল। মানে জেনারেলি টাইম এবং রেট গুণ হয়ে তো সুদটা হয়। তাহলে সুদটাকে টাইম দিয়ে গুণ করলে রেট পাই, এই টাইম দিয়ে ভাগ করলে রেট পাই, আবার রেট দিয়ে ভাগ করলে আমরা টাইম পাই। এই তো একটা জিনিস, তাই না? তো সেই হিসেবে 100কে যদি এইটা দিয়ে ভাগ করে দিই তাহলে পাতায় 16 বছর। এবার আমরা যারা 16র স্ল্যাব শিখেছি, যে 16 স্ল্যাব কত, বা এই যে 16 স্ল্যাব মানে 6.14, 1 স্ল্যাব 2 স্ল্যাব 3 স্ল্যাব আমরা যারা শিখেছি, আমি ইউটিউবে আপনাদেরকে দেখিয়েছি। তাহলে সিম্পল 100কে এইটা দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে বছর, টাইম 16 বছর। আবার যদি বলতো যে 6.14 বছরে যদি একটা টাকা দ্বিগুণ হয় তাহলে সেটা কত পার্সেন্ট সুদের হার, সেটা 16%। মানে এটা যদি বছর হয় ও পার্সেন্ট, ও যদি বছর হয় এ পার্সেন্ট, দুজনে একই, শুধু একজনকে দিয়ে ভাগ করে দিলে আর একটা বেরিয়ে পড়বে। বেশ, অমল বিমল 500 টাকা 9 মাসের জন্য, এটা আমাদের, এইগুলো সবই আমাদের বইয়ের অঙ্ক। প্রথম 3-4টে যে অঙ্ক দেখালাম এগুলো সব আমার বইতে রয়েছে, দেখবেন যারা বই পারচেজ করেছেন আগে তারা এই অঙ্কগুলো পাবেন। অমল আর বিমল 500 টাকা, দেখুন অমল আর বিমল, অমল কি করেছে 500 টাকা 9 মাসের জন্য রেখেছে, আর বিমল কিছু টাকা 6 মাসের জন্য, কত টাকা জানি না, কিন্তু 6 মাসের জন্য রেখেছে বিমল। এবার কি হয়েছে, মোট লাভ হয়েছে 69 টাকা আর বিমল পেয়েছে 46 টাকা। আমরা জানি ইনভেস্টমেন্ট রেশিও অনুযায়ী প্রফিট শেয়ারিং হয়, তাহলে মোট হচ্ছে কত টাকা 69, কিন্তু বিমল পেয়েছে 46। এই যে বিমল পেয়েছে 46 টাকা, টোটাল যদি 69 টাকা হয় তাহলে অমল কত পেয়েছে? 69 থেকে এটা বাদ দিলে অমল পাবে 23 টাকা। এবার বাস্তবে দেখুন এদের প্রফিট শেয়ারিং রেশিওটা 1:2, ভালো করে দেখুন 1:2 হয়ে গেছে, 23 আর 46। এই 1:2 মানে প্রফিট শেয়ারিং রেশিওটা, এই হিসেবেই তো টাকাটা পাচ্ছে। একজন 46 টাকা পেলে আর একজন 23 টাকা পাচ্ছে। একজন এটা বলে দিয়েছে, টোটালটা বলেছে, মাইনাস করে নিলাম। তাহলে এদের প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে এইটা, আর আমরা জানি প্রফিট শেয়ারিং রেশিওটাই হচ্ছে ইনভেস্টমেন্ট রেশিও। তাহলে একটা জিনিস ভেবে দেখুন, এক অনুপাত 1 টাকা পেলে বিমল পাবে 2 টাকা। এবার 1 টাকা মানেই হচ্ছে কত, 5 9 45, 4500 টাকা। তাহলে 2 অনুপাত মানে নিশ্চয়ই 4500 ডবল, মানে 9000 টাকা হতো এই দিকটা, ডান দিকটা বিমলের দিকটা 9000 টাকা হতে হবে। তাহলে 6 দিয়ে কাকে গুণ করলে 9000 হয়? 6 দিয়ে 1500 গুণ করলে 9000 হয়। তাহলে উত্তর কত? বিমলের ইনভেস্টমেন্ট হচ্ছে 1500 টাকা। এই যে মানে একদম ব্যাকে ঘুরিয়ে এসে এইদিকে তুলে দেওয়া, এটা ভীষণ সহজ পদ্ধতি। আর যদি XYZ ধরেন তাহলে তো সে একটু সময় লেগে যাবে, ওগুলো করার দরকার নাই। নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিমি বেগে গতিশীল একটা ট্রেন 120 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে। যদি ট্রেনটির দৈর্ঘ্য এত মিটার হয় তাহলে প্ল্যাটফর্মটা দেখুন, প্ল্যাটফর্মটা 120 মিটার, ট্রেন হচ্ছে 80 মিটার, মানে টোটাল একে অপরকে পেরোতে গেলে 200 মিটার যেতে হবে। কোন গতিবেগে? 72 কিমি বেগে। একদম সহজ সরল অঙ্ক। 72 কিমিকে আমরা মিটার পার সেকেন্ড করে নিলাম, 4 18 72, 4 5 20, তার মানে 20 মিটার পার সেকেন্ড হচ্ছে গতিবেগ। 1 সেকেন্ডে 20 মিটার যায়, বা 20 মিটার যেতে 1 সেকেন্ড লাগে, 20 মিটার যেতে 1 সেকেন্ড সময় লাগে। এবার যেতে হবে কত? এইটা মিলে 200, তাহলে 20 মিটারে যদি 1 সেকেন্ড লাগে তাহলে 200 মিটারে নিশ্চয়ই 10 সেকেন্ড লাগবে। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 10 সেকেন্ড। এটা একদম সে স্কুলের অঙ্ক, আমাদের স্কুলে মাস্টাররা শেখাতেন। একটা বাগানে 127টা চারা গাছ লাগানো আছে, সেই বাগানটাতে
যতগুলো সারি আছে প্রতি সারিতে ততগুলি চারা গাছ লাগানোর পর দেখা গেল 6টা চারা অতিরিক্ত রয়ে গেছে। তার মানে আমরা কি করব, এই যে 127টা চারা ছিল, যতগুলো সারি প্রতি সারিতে ততগুলো এরকম করে লাগাতে লাগাতে গিয়ে দেখছে 6টা এক্সট্রা হয়ে গেছে। তার মানে আমরা 127 থেকে এই 6টা বাদ দিয়ে দিলে যেটা থাকবে 121, একে বর্গমূল করে দিলে 11টা সারি, প্রতি সারিতে 11টা চারা। এবার ভেবে দেখুন, 11টা সারি আর প্রতি সারিতে 11টা চারা, তাহলে 11 11 121, তারপরে 6টা চারা এক্সট্রা থেকে গেল, 127টা ম্যাচ করে গেল, হয়ে গেল। এবারে 64 দাগের অঙ্কটা, এইটা হচ্ছে এই পরীক্ষার একদম মজাদার অঙ্ক। অঙ্কটা হচ্ছে ক্লাস 2 এর অঙ্ক। এই 64 অঙ্কটা ক্লাস 2 এর অঙ্ক। কিন্তু যখন আমাদের প্রথম ভাগ শেখে, মানে আমরা যখন বাবা মায়ের কাছ থেকে শিখি বা প্রাইমারি স্কুলে গিয়ে শিখি, প্রথমে আমরা এটা শিখি, কিন্তু এর সিস্টেমটাকে এমনভাবে দিয়েছে, অঙ্কটাকে উপস্থাপন করেছে যে এটা মাস্টার ডিগ্রি ছেলেরাও প্রথমে বুঝে উঠতে পারেনি কেসটা কী হয়েছে। এই যে ডিভিশন অ্যালগরিদম, এটা তো আমরা একদম ছোটোবেলায় শিখেছি। ডিভিশন অ্যালগরিদম মানে আপনাকে একটু বুঝতে হবে, ফিউচারে যাতে এই অঙ্ক নিয়ে সমস্যা না হয় সেজন্য অল্প একটু বললেই চলে যাবে। ধরুন এইটা আমরা ভাগ করতাম, এখানে কি থাকতো, এখানে থাকতো ভাজক, এইখানে কে, এইখানে হচ্ছে ভাজ্য, আর এইখানে ভাগফল বা কোশেন্ট, আর এইখানে হচ্ছে অবশিষ্ট বা ভাগশেষ। ঠিক আছে, অবশিষ্ট বা ভাগশেষ। এবার আমরা ভাজ্যটাকে কিভাবে নিয়ে আসতাম বলুন, ভাজ্যটাকে আমরা কিভাবে নিয়ে আসতাম, এইটার সাথে এইটা কি করতাম, গুণ করতাম, তারপরে এইটা কি করতাম, এইটা যোগ করতাম, দিয়ে এইখানে বসাতাম। এইটাই হচ্ছে আমাদের ডিভিশন অ্যালগরিদম। মানে ভাজকের সাথে ভাগফল গুণ করব, ভাগশেষ যোগ করব, দিয়ে ভাজ্য পাবো। এটি আপনাকে বলেছে যে এই 24টা হচ্ছে প্রতি অপশনে, 24টা হচ্ছে ভাজ্য মাঝখানে আছে, এবং এইটা হচ্ছে ভাজক, এইটাকে, এইটা হচ্ছে ভাজক, আর এইটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে অবশিষ্ট। মাঝখানে যে আপনি দশমিক দেখছেন, এটা দশমিক নয়, এটা দশমিক নয়, এটা গুণ। যারা পরীক্ষার আজকে হলে ছিলেন, যারা জানেন তারা জানেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যারা নতুন আর কি দেখেছেন অঙ্কটা, তারা সবাই এটাকে দশমিক ভেবেছেন, কিন্তু এটা দশমিক নয়, এটা গুণ। এবার ভেবে দেখুন, যদি আমরা কখনো 24কে ভাগ করতাম কত দিয়ে, সেইটা বোঝাচ্ছে, দেখুন প্রত্যেকটা 2 2 আছে, আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে ভাগশেষ মানে সেকেন্ড লাইনটা, এই লাইনটা কে হবে, 24কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে একবারে 12 হয়ে যাবে, এটা মিলে যাবে, ভাগশেষ 0। তার মানে বাস্তবে দেখা গেল 2 × 12 প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে 0, 2 × 12 প্লাস 0, এইটা হচ্ছে উত্তর, অপশান সি। বাকি কোনোভাবেই হয় না, কেননা 2 11 যদি ভাগফল হয় তাহলে 11 দিয়ে 22 হওয়ার পরে 2 অবশিষ্ট, মানে প্রত্যেকটা এই সিস্টেমে করার পর 24 হবে ঠিকই, কিন্তু আমরা যখন 2 দিয়ে 24কে ভাগ করি, কখনো কি আমরা 11 বাদ দিই বা 10 বাদ দিই, এখানে 10 বাদ দিয়েছে, 12 বাদ দিয়েছে, 9 বাদ দিয়েছে, এরকম করে করি, 2 দিয়ে ভাগ করছি, 9 2 18, বাকিটা রেখে দিলাম অবশিষ্ট করে, তাতে কোনো দিন করি না। আমরা একবারে যতটা যাবে ম্যাক্সিমামটা ভাগ দিয়ে দেবো। তো 24কে 2 দিয়ে ভাগ করলে ম্যাক্সিমাম 12 বার চলে যাবে, অবশিষ্ট 0 থেকে যাবে, তার মানে অপশান সিটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এই অঙ্কটা ইন্টারেস্টিং অঙ্ক, ভীষণ ইন্টারেস্টিং লেগেছে আমার। এরকম আরও 2 3টে অঙ্ক আছে, সেটা আমি আসছি, এখনও এসে পারিনি, আমার দেখে তো খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে জানি না। এই অঙ্কটা 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 343 হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কত হবে। সিম্পল, একে যদি আমরা কারো কিউব সংখ্যা করে দিই তাহলেই হচ্ছে উত্তর হয়ে গেল। কার কিউব, 7-এর কিউব হচ্ছে 343, তার মানে মধ্য সমানুপাতি 7, মধ্য সমানুপাতি কে, 7, জাস্ট 7। এবার এটা করতে হয় কীভাবে, আমরা ধরে নিচ্ছি 3টে সমানুপাতি, মনে করুন 3টে সংখ্যা, এই যে 3টে সমানুপাতি বলেছে ক্রমিক সমানুপাতি, একটা এক্স, একটা ওয়াই, আর একটা হচ্ছে জেড, এরকম একটা গল্প ছিল। তার মধ্যে ওয়াই হচ্ছে মধ্য সমানুপাতি, x:y:z। আমরা যদি ভাগ করি x:y সমান y:z, এরকম করি না, যে x:y এটা সমান y:z, দিয়ে তারপরে কি করি আমরা, এই জায়গাটাকে আমরা এটাকে করে নিই y² সমান হচ্ছে xz। মনে পড়ছে, ABC যদি ভাবি তাহলে b² সমান ac, আমরা করতাম এটা, তাহলে y² সমান xz। এবার আমাদের এইখানে বলে দিয়েছে এই যে 3টে ক্রমিক সমানুপাতি, এদের গুণফলটা হচ্ছে কত, 343। তার মানে এই xy_z আমরা যেটা ধরেছি, এই যে x × y × z, এটা সমান হচ্ছে 343। 3টে ক্রমিক সমানুপাতির গুণফল সমান এইটা। এবার আমরা এই যে x আর z এর বদলে কি বসাতে পারি, x আর z এর বদলে আমরা y² বসাতে পারি, তার মানে y² × y, তার মানে কি, এইটা সমান 343, তার মানে আমরা y³ সমান 343 ভাববো।
আর ওয়াই কিউ কার কিউ 343, 7 কিউ সমান হচ্ছে 343। এবার 7 কিউ যদি 343 হয়, ওয়াইয়ের জায়গায় কত? ওয়াইয়ের জায়গায় 7, ওয়াই তো মধ্য সমানুপাতি। এই জন্য আমি বললাম কিচ্ছু নয়, জাস্ট এইটা চেক করে নেবেন যে কার কিউব করলে 343 হচ্ছে। বোঝা গেছে? অনেক সময় দেখবেন এই 343-এর বদলে 64 থাকে, ম্যাক্সিমাম জায়গাটা 343 দিয়ে 64। বোঝা গেছে? মানে 4-এর, তাহলে মধ্য সমানুপাতি হবে 4, কেননা 4-এর কিউব মানে 64, তাহলে মধ্য সমানুপাতি 4। এরপরে যদি কখনো পান তাহলে এভাবে যতটা পারেন শর্টকাটে করে দেবেন। একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ করেছে। ঠিক আছে? তাহলে জানতে চাই যে সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য যদি 550 টাকা, এই যে সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য 550 টাকা মানে এমআরপি, মানে ওর থেকে বেশি দামে নিতে পারবে না, এমআরপি। তাহলে তার প্রকৃত মূল্য কত? প্রকৃত এইটা হচ্ছে এমআরপি, এইটা হচ্ছে এমআরপি, আর এই যে প্রকৃত মূল্য মানে এটা হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইসটা জানতে চাইছে। এবার এমআরপির ওপরে 20% ছাড় দিয়েছি, এমআরপিটা হচ্ছে 550 টাকা, এর ওপরে 20% ছাড় দিয়েছি মানে এটা নিয়েছি। আর এটা যদি করি তাহলে 440 টাকা, এইটা 0 0 কেটে গেল, 2 0 8 × 55 440 টাকা। আমরা এটা বার করেও নিতে পারি, নাও পারি, বার না করেই করতে হয় জেনারেলি এক লাইনে করার জন্য। দিয়ে এইটা করার পরেও মানে 440 টাকা নেওয়ার পরেও তার 15% লাভ থাকছে। তার মানে কি? তার মানে 440 টাকাটাই 115%-এর সঙ্গে সমান। 115 দিয়ে ভাগ করলাম, 1% মান পেলাম, দিয়ে 100 দিয়ে গুণ করে দিলাম, একদম কস্ট প্রাইস পেয়ে গেলাম। 382 টাকা 60 পয়সার মতো উত্তর হবে। এইটা 382 টাকা 60 পয়সার মতো উত্তর হবে। অনেকের মনে হতে পারে যে 380 টাকা অপশান আছে, করে দিই, কিন্তু না, ভুল করেও করতে যাবেন না, কারণ নান অফ দিস রয়েছে। উপরের কোনোটিই নয়, এই অপশানটা আছে বলে ওই 2 টাকা 2.5 টাকা যেন করতে যাবে না যে 380 ধারে পাশে পেয়েছি তাহলে করে দিই। আবার এটা মুরগি করার জন্য 440 টাকাটাও দিয়ে রেখে দিয়েছে, ওরাও কম চালাক নয়। মাঝে মাঝে মনে হয় কোশ্চেন সেটার বোকা, আবার মাঝে মাঝে মনে হয় বাবারে না বিশাল চালাক। তো যাই হোক, এটাও একদম বেসিক লেভেলের অঙ্ক। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16, 28 দ্বারা বিভাজ্য। এবারে এই 12, 16, 28 দ্বারা বিভাজ্য, 1 বিয়োগ করার পরে এটা দ্বারা বিভাজ্য। আমি বহুবার ইউটিউবে করেছি এটা, একটা প্যাটার্নের মধ্যে, মানে একটা ভিডিওর মধ্যে এই টাইপের যতগুলো আছে সমস্ত প্যাটার্ন কমপ্লিট করে দিয়েছিলাম। এটা একদম বেসিক লেভেলের অঙ্ক। এই যে 12, 16 আর 28 দ্বারা বিভাজ্য হবে 1 বিয়োগ করার পরে। তার মানে এদের সিম্পল, এদের এলসিএম করে দেবো। 12, 16 আর 28 এদের এলসিএম কত? এদের এলসিএম হচ্ছে 336। এবার তার সাথে 1 যোগ করে দিয়ে আমরা 337 উত্তর করে দিলাম। 1 বিয়োগ করার পরে বিভাজ্য, তার মানে লাস্টে একটাকে যোগ করে উত্তর বলতে হবে। ঠিক আছে? আর 1 যোগ করার পরে যদি বিভাজ্য হতো তাহলে এর থেকে 1 বাদ দিতাম, উত্তর 335 করে দিতাম, দিয়ে উত্তর লিখতাম। তাহলে 337 গেল এর উত্তর। 89টা, মিতা এবং অরুণ প্রথমে যথাক্রমে 700 টাকা আর 900 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলো। কে কে? সেটা হচ্ছে মিতা আর অরুণ। এইখানে জায়গা পেয়েছি, লিখি, মিতা আর অরুণ দুজন কত টাকা নিয়ে ব্যবসা করছে? মিতা 700 টাকা আর অরুণ হচ্ছে 900 টাকা নিয়ে ব্যবসা করছে। ঠিক আছে? 4 মাস পর মিতা আরও 500 টাকা দিয়েছে, আর ওই অরুণ 300 টাকা তুলে নিয়েছে। দিয়ে 1 বছর শেষে লাভ হয়েছে 1720 টাকা। তাহলে মিতা আর অরুণের ভাগাভাগিটা কত সেটা জানতে চাইছে। ঠিক আছে? এবার আমরা কি করব? এই যে 4 মাস পরে, প্রথমে তো 700 আর 900 টাকা দিয়ে ওরা ব্যবসা শুরু করলো, 4 মাস পরে তোলা বা যাই করা করেছে। আমরা 4 মাস তো টাকাটা খেটেছে, তাহলে 4 দিয়ে গুণ করে 4 7 2800 টাকা করে রাখলাম। আর এরও 4 মাস কেটেছে, 4 9 3600 টাকা করে রাখলাম। এরপরে টাকা তোলাতুলির গল্পটা হয়েছে। টাকা তুলেছে মানে কে? অরুণ। এই মিতা 500 টাকা দিয়েছে, মানে 700 টাকা ছিল, এবার আর 500 টাকা দিয়ে 1200 টাকা ক্যাপিটাল হয়েছে মিতার। আর অরুণের 900 টাকা ছিল, 300 টাকা তুলে নিয়ে 600 টাকা এখন ক্যাপিটাল হয়ে গেছে। যেহেতু 1 বছরের হিসাব, আর এটা 4 মাস চলেছিল, তার মানে এখন 8 মাস চলবে। তাহলে 8 মাসে কত হবে? এটাও 8 দ্বিগুণ 8 12 96, 9600 টাকা, আর এরও 8 দ্বিগুণ 6 8 4800 টাকা, 6 8 4800 টাকা। এটা হলো। এবার ফাইনালি 1 বছর খাটানো হয়ে গেল, তাহলে ফাইনালি এদের ইনকাম কোথায় গিয়ে দাঁড়ালো? মানে ইনভেস্টমেন্ট 2800 টাকা আর এদিকে 9600 টাকা, মানে 9600, 10000, 12400 টাকা। 12400 টাকা হচ্ছে টোটাল মিতার তার ইনভেস্টমেন্ট, আর অরুণের ইনভেস্টমেন্ট হচ্ছে 4800, আর এদিকে কোথায় 3600, তাহলে 5000, 5 আর 3 8400 টাকা। 8400 টাকা, এই কালিটা দেখা যাচ্ছে না, বেশ 8400 টাকা হলো। তাহলে এই দুজনার এইটা হচ্ছে অনুপাত ইনভেস্টমেন্টের। 12400, দুটো শূন্য কেটে দিলাম, এ 84 থাকলো, এটা 3 3 3 3 4 দিয়ে যদি কাটি, 4 দিয়ে যদি কাটি, 4 3 12 আর 31, আর এটা হচ্ছে 4 20 21।
21 আর 31 দুজনের অনুপাত 31:21 মানে টোটাল 52। এবারে যে টাকাটা ছিল আমাদের কত টাকা, 1720 টাকা। এই 1720 টাকা টোটাল 52 ভাগে ভাগ করে 31 ভাগ হবে কার, মিতার। আর এইটাকে ওই 1720 টাকার 52 ভাগ করে 21 ভাগ হবে কার, অরুণের। এবারে 31 ভাগ আর এই যে 21 ভাগে তো কাটাকাটি তো যাবে না, দেখে বুঝতে পারছি কেউ গোটা গোটা কাটাকাটি হবে না। ফলে খুব ভালো করে বুঝতে পারছেন এর সাথে এর দুজনার কাটাকাটি করে একটা টাইম পরে গিয়ে একবারই কাটলে তারপরে ভগ্নাংশে চলে আসবে। ভগ্নাংশে যদি চলে আসে তাহলে এদের কারোর সাথে উত্তর ম্যাচ করবে না, এরা প্রত্যেকে গোটা গোটা আছে, মানে এইখানে গিয়ে আপনার আর করার দরকার নাই, ক্যালকুলেশনের দরকার নাই, ঠিক আছে। তো যদি না হয় তাহলে উত্তর কে পড়ে থাকলো, নান অফ দিস। এই মোটামুটি এইটাতে ওই 1080 টাকার 1008 টাকার আশপাশ এরকম হবে। তো এখানে 1000 টাকা আছে, ওই জন্য ওটারও ডিস্টার্ব আর কি, ক্যালকুলেশন না করলেও আপনার চলে যাবে। 120 কিলোমিটার দূর দুটো স্টেশনে, এই সেই দেখা করতে যাওয়া অঙ্ক, মানে এইখান থেকে আমরা দেখা করতে যাচ্ছি এইদিকে 120 কিলোমিটার রাস্তা, ঠিক আছে। তাহলে টোটাল হচ্ছে 120 কিলোমিটার রাস্তা। ভাবুন এইখানে একজন আছে, এইখানে একজন আছে, দুজন, 120 কিমি রাস্তা, বিপরীত দিকে মুখ করে আছে। এই দিকে যে ভদ্রলোক আছে তার হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার গাড়ির গতিবেগ, এই দিকে যে আছে তার কত, তার 30 কিলোমিটার পার আওয়ার গতিবেগ, 30 কিলোমিটার পার আওয়ার গতিবেগ। এবার বলেছে 40 মিনিট গেছে, এই যে অধিক গতি সম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে গেছে। তাহলে উল্টো দিক থেকে যে ট্রেনটা সে কতক্ষণ পর এর সাথে মিলিত হবে, তাহলে 40 মিনিট দুজনে একসাথে বেরিয়েছে, বেরিয়ে 40 মিনিট যদি যায়, দেখুন যার 60 কিমি গতিবেগ সে 40 মিনিটে নিশ্চয়ই এই পর্যন্ত 40 কিমি চলে যাবে। আর যার 30 কিমি গতিবেগ সে 40 মিনিটে কত আসবে, 20 কিলোমিটার চলে আসবে ওই দিক থেকে। দিয়ে কি হলো, এই ভদ্রলোক এখানে দাঁড়িয়ে গেল, আর গেল না কোথাও, এখানে দাঁড়িয়ে গেল, বলছে আর যাবো না, তুমি আসো, ঠিক আছে। এবার 40 কিমি এদিকে গেল, 20 কিমি ওদিকে, 60 কিমি বাদ চলে গেল, তাহলে ছিল কত, 120। তার মানে এই জায়গাটা 60 কিমি পড়ে আছে দুজনের দেখা করার জন্য। এই 60 কিমি রাস্তা কে আসবে, ও এখান থেকে 60 কিমি রাস্তা ধরে আসবে, তাই না। কে আসবে, এখান থেকে এই 60 কিমি রাস্তা এখানে দেখা করতে আসবে। তো যার গতিবেগ হচ্ছে 30 কিমি, তার 60 কিমি আসতে কতক্ষণ লাগবে, 2 ঘন্টা লাগবে। প্রথমে 40 মিনিট এসেছিল, পরে আর 2 ঘন্টা পরে এর সাথে দেখা হয়ে যাবে, তার টোটাল 2 ঘন্টা 40 মিনিট লাগবে। 2 ঘন্টা 40 মিনিট মানে এখানে সবাই মিনিটে হিসাব দিয়েছে, এটা হচ্ছে 160 মিনিট উত্তর। 2 ঘন্টা মানে 120 মিনিট, আর 40 মিনিট মানে যোগ করলে 160 মিনিট হচ্ছে উত্তর। মানে 160 মিনিট পরে এই ভদ্রলোক এখানে এসে দেখা করবে এর সাথে। বেশ, এবার কি বলছে দেখুন, পরেরটা ভীষণ সহজ অঙ্ক। 100 টাকা এ বি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ বি প্রাপ্ত টাকার অনুপাত 9:11 হয়। এবার এটা মনে করুন এ, এটা হচ্ছে বি, এদের 9:11 হবে অনুপাত। 100 টাকা ভাগাভাগি করছে, কি অদ্ভুত অঙ্ক। দুজনার যোগ করলে কত অনুপাত, 20। 100কে 20 ভাগে ভাগ করে 9 ভাগ এঁকে দেবো। 100কে 20 ভাগে ভাগ করলে 1 ভাগে 5 করে পড়ে, তাহলে 5 9 45 টাকা পাবে এ, আর 5 11 55 টাকা পাবে বি। এই শুধু এক্সাম্পলটা সেট করলেই 45 আর 55 উত্তর, আর কিছু করতেই দেয়নি, শুধু উদাহরণটা দিয়ে ছেড়ে দিতে বলেছে। নেক্সট, এ একটা কাজ 9 দিনে করে, বি কদিনে করে, এ করে বলছে 9 দিনে, আর বি করে সেই কাজটা 6 দিনে। আর এ সি সাহায্য নিয়ে, মানে এদের সাহায্যে আর কি, সাহায্য বলতে কে কে, সাহায্য বলতে এ প্লাস বি প্লাস সি, এরা করে কদিনে, 3 দিনে। যে জানতে চাইছে তাহলে সি একা কাজটা কতদিনে সম্পন্ন করবে, আর আমরা শিখেছি এর মধ্যে 3টে দক্ষতা আছে, এ বি সি, আর এটা এ এটা বি। তার মানে আমরা কি করব, এইটা থেকে এই দুটো যোগ করে বাদ দিয়ে দেবো, মনে পড়ছে। তা 6 9 আর 3-এর লসাগু কত, 18, একে লিখলাম ওপরে, 9 2 18, 3 6 18, আর হচ্ছে 3 6 18, এটা 3 3 আর 2 5 যোগ করে 6 থেকে বাদ দিলাম, 1 বিয়োগ হলো, ফাইনাল উত্তর 18, 1 বসে গেল তলায়। বহুবার করিয়েছি ইউটিউবে। এইটা থেকে বাকি দুজনকে বাদ দেব, লসাগু করে তলায় বসিয়ে বাদ দিয়ে দিলাম, তাহলে উত্তর হচ্ছে ফাইনালি কতদিন, সি করবে 18 দিনে। এবারে এই সংখ্যাটা 171 কী সংখ্যা, এই 171 কী সংখ্যা, অনেকে একটু কনফিউশনের মধ্যে ছিল যে মৌলিক করব, জোর করব না অমূলত করব, এরকম। মজার বিষয় হচ্ছে 171 আমরা যারা বিভাজ্যতার নিয়ম দেখেছি যে 1 আর 1 2, 2 এর সাথে 9 যোগ করে 9 হচ্ছে, এ 9 দিয়েও ভাগ করে মিলবে, 3 দিয়েও ভাগ করে মিলবে। 171কে 3 দিয়েও মেলে, 9 দিয়েও মেলে, তার মানে একদম এক কথায় যৌগিক সংখ্যা। কিন্তু বাকি অপশানগুলো দিয়েছে একটু বিভ্রান্ত করার জন্য। এই অপশানগুলো দেখার ফলে অনেকে ভাবে এটা মৌলিকই হতে পারে, দিয়ে দিল ঠিক। 171কে দেখে মনে হয় কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না,
তারপর দেখি জোড় সংখ্যা, না এটা হবে না, 171 এটা সবাই বুঝবে। অমূলদ না মূলদ এটা নিয়ে চিন্তায় পড়ে যাবে। তো বাস্তবে এ তো বিজোড় সংখ্যা, মানে এটা বাদ, এর বদলে বিজোড় দিতে হতো, অমূলদের বদলে মূলদ দিতে হতো, মৌলিক সংখ্যার বদলে যৌগিক সংখ্যা দিতে হতো। তো দিয়েছে কোথায়? অপশন ডিতে যৌগিক সংখ্যা, এটাই উত্তর। আর এই অঙ্কটা, এইটা ক্লাস 2 এর অঙ্ক, যেটা আমি আগে একটা অঙ্ক বললাম আপনাদেরকে দিয়েছে, সেইটা একটা ক্লাস 2 এর অঙ্ক, কিন্তু এমনভাবে দিয়েছে মাস্টার ডিগ্রি ছেলেরাও ভাবতে বসবে। এটাতেও অনেকে হয়তো বুঝতেই পারিনি অঙ্কটা পড়ে, আমার মনে হয়, জানি না আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা, আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ কোশ্চেন সেটার ওটা ভেবেই দিয়েছে। ঠিক আছে, যে 1 থেকে 7-এর মধ্যে 7-এর 11 ভগ্নাংশটির সংখ্যা কতগুলো আছে। যদি আমরা, মানে আমি ক্লাসে সব সময় আমার স্টুডেন্ট যারা, তাদেরকে সবসময় বলেছি যখন কোনো বড় অঙ্ক থাকবে, যখন কোনো ক্রিটিক্যাল অঙ্ক থাকবে, ওসব নিয়ে ভাববে না, আর নিজের গ্রিপে ছোট্ট সংখ্যা যেটা তুমি হিসেব খুব সহজেই করতে পারো, যোগ বিয়োগ গুণ ভাগ নামতা, সেইগুলো নিয়ে চেষ্টা করবে। যদি চেষ্টা করো সেম লজিক নিয়ে চেষ্টাটা করবে, তাহলে কী হবে, ফিট হয়ে যাবে খুব ইজিলি। এইখানে আমি 7-এর 11 নয়, আমি এইটার বদলে 2 ভাবছি, 2 ভাবছি। কীরকম, এবার অঙ্কটা পড়ুন। 1 থেকে 7-এর মধ্যে 2 সংখ্যাটি কতগুলি আছে? তাহলে 1 থেকে 7-এর মধ্যে 2 কতগুলো আছে? 2 দিয়ে 7কে ভাগ করে দেবো, কত হবে? 3 দিয়ে 6, থাকলো 1, 0 নিলাম, দশমিক দিলাম, 5 দিয়ে 10 করলাম, এখানে 5 মানে 3.5, তার মানে 3.5টে আছে। 7কে 2 দিয়ে ভাগ করলে 3.5টে আছে। ঠিক একই জিনিস 1 থেকে 7-এর মধ্যে, মানে কি, 7কে ভাগ করব কত দিয়ে? 7-এর 11 কতগুলো আছে বলছে, 7-এর 11 দিয়ে ভাগ করব। তাহলে 7কে 7-এর 11 দিয়ে যদি ভাগ করি, ইন্টু 11/7, 7 7 কেটে গেল, 11 পিস আছে। তাহলে 11টা এরকম 1 থেকে 7-এর মধ্যে 11টা 7-এর 11 আছে। এবার আপনি যদি বলেন 11টা 7-এর 11, 11টা 7-এর 11, খেয়াল করে দেখুন, তাহলে 7 11 77/11 মানে উত্তর কত? 7। দেখুন 7-এর মধ্যেই পেয়েছি আমরা। 1 থেকে বলেছে বলে 7-এর মধ্যে চেক করলাম। যদি বলতো যে 3 থেকে 7-এর মধ্যে কতগুলো 7-এর 11 আছে, তাহলে আমরা 7-এর মধ্যে দেখতাম 11টা, আর 3-এর মধ্যে দেখতাম ওই বাবা জীবন কটা আছে দিয়ে বাদ দিয়ে দিতাম। মনে আছে? মানে এই কোন অঙ্ক বলুন তো? বলবে যে 30 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। এই অঙ্ক আমরা করেছি না? বা কতগুলি সংখ্যা 3 এবং 5 দ্বারা বিভাজ্য। তো 3 দ্বারা বিভাজ্য, তখন আমরা কি করি, 100-র মধ্যে দেখি কটা 3 আছে, আর 30-এর মধ্যে কটা 3 আছে, বাদ দিয়ে দিলাম। আর যেহেতু 1 থেকে বলেছে, আমাদের বিষয়টা খুব সহজ হয়ে গেছে। তো এই অঙ্কটা আমার ভীষণ ভালো লেগেছে। এই দুটি হলো, আরও অঙ্ক আছে। 101টা পাতা বাদ চলে গেছে, এই 5 নম্বর পাতাটা, এই অঙ্কটা যেটা 12টি কমলা লেবু, এই অঙ্কটার সমাধান একটু কষ্টকর বিষয়, মানে একটু আমাদের নিয়ম বহির্ভূত কাজ কারবার করতে হবে। সেটা হচ্ছে 12টা কমলা লেবুকে 5টা ঝুড়িতে ভাগ করা হলে, ছোট ছেলেকে দিয়েছে মনে করুন, 12টা কমলা লেবুকে 5টা ঝুড়িতে ভাগ করা হলে 2টি ঝুড়িতে 3টি করে, 3টি ঝুড়িতে 2টি করে লেবু থাকবে। এবার দেখলাম 2টো ঝুড়িতে 3টে, মানে 3 দিয়ে 6টা হয়ে গেল, 3টে ঝুড়িতে 2টো করে, মানে আবার 3 দিয়ে 6টা, মানে 6 + 6, তার মানে 12টা। হ্যাঁ, 12টা ম্যাচ করে গেল। এবং ঝুড়ির সংখ্যা কত? এই যে 3টে, না 3টে নয়, এই যে ঝুড়ির সংখ্যা প্রথমটা হচ্ছে 2টো, এইখানে 2টো আর এখানে 3টে, 5টা ঝুড়িও হয়ে গেল, ম্যাচ করেছে, তার মানে এটা সম্ভব। বেশ, এবার 3টে ঝুড়িতে 2টি করে, মানে 6টা, 2টো ঝুড়িতে 1টি করে, মানে 2টো, আর একটা ঝুড়িতে 4টে, মানে আর 4টে, তার মানে এও হয়ে গেল 12। ঝুড়ি কটা? 3টে ঝুড়ি, 2টো ঝুড়ি, এইখানটায় 3টে ঝুড়ি আর 2টো ঝুড়ি, 5টা ঝুড়ি, আর একটা হচ্ছে একটা ঝুড়ি। কটা ঝুড়ি হয়ে গেল? না, এইটি বাদ চলে গেল। এখানে ঝুড়িটা, এইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ঝুড়িটা বাদ চলে গেল, তার মানে ওপরে 5, আমাদের যে কন্ডিশনটা ছিল 12টা কমলা লেবু 5টা ঝুড়িতে ভাগ হচ্ছে, তাহলে এইখানে ঝুড়ি ঠিকই তো দেখছি, 3টে ঝুড়িতে 2টি করে, 2টি ঝুড়িতে 1টা করে, এবং একটা ঝুড়িতে 4টে লেবু, তার মানে 12টা লেবু হলো, কিন্তু ঝুড়ি আমার 3টে 6টা হয়ে গেল। ব্যাস, এইটা মিসম্যাচ করে গেল। আর এইটা একবার চেক করে দেখি। আমি যখন অঙ্কটা দেখলাম তখন আমার মনে হলো সবকটাই ঠিক, 5টায় ঝুড়ি আছে, ওই জন্য আমি অপশন ডিকে উত্তর করেছি। 4টে ঝুড়িতে 2টি করে, মানে 8টা হলো, ফের একটা ঝুড়িতে 4টে, মানে আবার 4টে নিলাম, 12টা হয়ে গেল। এবং ঝুড়ির সংখ্যা হচ্ছে 5টা হলো, তার মানে এটাও হতে পারে, অপশন এও হতে পারে। আর আমাদের কোশ্চেনটা ছিল 12টা কমলা লেবুকে 5টা ঝুড়িতে ভাগ করা হলে, এটা ঠিক, উপরের কোনোটিই নয়। তার মানে এইটা দেখা যাচ্ছে আর কি, দেখা যাচ্ছে যে অপশন এ এবং সি দুটোই উত্তর, দুটোতেই পসিবল।
মানে এটা আর কিছু নয়, অঙ্কটা এমনি কিছু নয়, দুটোই পসিবল। অপশন এ প্লাস সি এটা হচ্ছে পসিবল, এই দুজনাই পসিবল। এবার আমি বলতে চাইছিলাম কেন এটাকে উত্তর করেছিলাম আমি, তার কারণ এইটা ভেবেছিলাম যে এটাও পসিবল, আমি ঝুড়িটা গুনিনি, খেয়াল করিনি, দুঃখিত। তো এই যে সবকটাই পসিবল, যেহেতু সবকটাই পসিবল, উত্তর হওয়া দরকার ছিল অল অফ দ্য অ্যাবাভ। কিন্তু যদি কখনও অল অফ দ্য অ্যাবাভ না থাকে তাহলে নান অফ দিসটাকেই উত্তর করতে হবে। এটা হচ্ছে নেট সেট যারা প্রিপারেশন নেয়, নেট সেটের ক্ষেত্রে এটা খুব কার্যকরী এই রকম। তো আমার এটাকে দেখে মনে হলো যে এরকম করে নেট সেটের প্যাটার্নে একটা কোশ্চেন ভরে দিল, ছেলেদেরকে মাথা চুলকে মরে যাবে পরীক্ষার হলে। ঘটনা তাই, নেট সেটের পরীক্ষা অগাধ টাইম দেওয়া থাকে, কোশ্চেন মাত্র ওই কটা। তা সত্ত্বেও কেন এত টাইম দেওয়া থাকে প্রথমে আমি ভাবতে পারতাম না। যখন পরীক্ষা দিলাম তখন বুঝলাম যে কেন টাইম দেওয়া থাকে। অর্ধেক চুল মাথা থেকে ছিঁড়েই নেয় পরীক্ষার হলে, আবার অর্ধেক লাগিয়েও আসে, ওই জন্য টাইমটা লাগে। একবার ছিঁড়ছে একবার লাগাচ্ছে, ওই জন্য টাইমটা লেগে যায়। যারা আন্দাজে চোখ বন্ধ করে মায়ের নামে মারোটিক করে দিয়ে দিল, ব্যাস তাদের কথা আলাদা। কিন্তু যারা পড়াশোনা করে প্রিপারেশন নিয়ে ভেবে চিন্তে উত্তর দেয় তাদের জন্য যথেষ্ট সময় লাগে। তো সেই হিসেবে আমি দেখলাম তিনটি অপশনই যেহেতু সঠিক হচ্ছিল, তাহলে অল অফ দ্য অ্যাবাভ নাই, যেহেতু নান অফ দিসটাকেই উত্তর করতে হয়। কারণ বাস্তবে নান অফ দিস মানে এটাও নয়, এটাও নয়, এটাও নয়, কিন্তু তা তো নয়। ঘটনাটা তো উল্টো হচ্ছে, যে তিনটেই সঠিক, তার জন্যই নান অফ দিস করা। ঠিক আছে, এটা একটা লজিক আছে, কিন্তু আমাদের এই অঙ্কটা সেই লজিক ফেল হয়ে গেল। আমি দেখলাম এইটাতে হচ্ছে না, ম্যাচ করছে না, বাকি দুটোই করছে। তার মানে এটাকে উত্তর না করে এটাকে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখি। রিজনিংয়ের একটা কোশ্চেন জিজ্ঞাসা চিহ্ন উত্তর ম্যাচ করায়নি, আর এই একটা হলো ম্যাচ করায়নি অপশনের সাথে। এই যে এটা ম্যাচ করেনি। যেমন ঘড়িতে 9:15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রিতে থাকবে? এটা ওরা ভেবেছে 9 মানে কি 12, 6, 3, 9 এরকম, মানে এটা 12, এটা 3, এটা 6, এটা 9। এই কোশ্চেনটা সেট করার সময় ভেবেছে 9:15 বাজে মানে এইটা হচ্ছে ঘন্টার কাঁটা, আর এইটা হয়তো মিনিটের কাঁটা ভেবে নিয়েছে। দিয়ে ভেবেছে দুজনাই সোজা আছে, তাহলে 180 ডিগ্রি হবে। একদম না, যখন 9:15 বাজবে তখন ঘন্টার কাঁটা মোটামুটি এরকম জায়গায় চলে আসবে। তাহলে 180 ডিগ্রি তো নয়। যদি আমরা এই দিকের কোণ ধরি তাহলে 180 ডিগ্রির থেকে কিছুটা কমে যাবে। যদি আমরা এই দিকের কোণটা ধরি তাহলে 180 ডিগ্রি থেকে কিছুটা বেড়ে যাবে। এবার সেই ফর্মুলা তো আমরা রিজনিংয়ে করেছি, থিটা সমান 11/2, মনে আছে? 11/2 ইন্টু মিনিট মাইনাস 30 ইন্টু ঘন্টা, সেই যে ব্যাপারটা। তো সেইটা থেকে করলে যদি এই দিকটা ধরি তাহলে 187, 87.5 কাছে গিয়ে পৌঁছাবে। ফলে এদের মধ্যে কোনোটাই অপশানে নাই, এটাও ভুল হয়েছে দুটো কোশ্চেন। আচ্ছা, আর নাই। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কের সমাধান। জিকেগুলোকেও আমি দাগ দিয়ে দেবো, একটা ভিডিওতে করলে অনেক বড় হয়ে যাবে। জিকেগুলো খুব ভালো জিকে হয়েছে, অনেক সহজ আছে। আজকের ক্লাস আপাতত এটুকুই। যেতে যেতে একটা কথা অবশ্যই বলবো, যারা আমাদের কাছে পড়তেন মিসলেনিয়াসে বা ক্লার্কশিপে বা অন্যান্য এই টাইপের কোচিং নিয়েছেন, যারা ফাউন্ডেশনে ব্যাচ মানে কম্বাইন কোর্স করেছে, তারা এই 5টা 6টা অঙ্ক বাদে, মানে যে 5টা 6টা অঙ্ক বা 4টে 5টা একটুখানি টেরা এসেছে, এইটা বাদে বাকি সবগুলোই ভালোভাবে করতে পারবে। আর 25টার মধ্যে 5টা বাদ গিয়ে 20টা যদি করে সেটা কিন্তু কম নয়, সেটাও 80%-এর গল্প। কাট অফের জন্য হয়তো অতটা লাগেও না, ফলে কয়েকটা কোশ্চেন বাদ গেলেও খুব একটা যায় আসে না। আপনারাও বাড়িতে বসে যারা চেষ্টা করছেন করুন, অন্য কোচিং সেন্টারে যারা করছেন তারাও করুন। যদি এখনও মনে হয় আমাদের সাথে একটু সাজানো গোছানো জায়গায় চেষ্টাটা করবেন, তাহলে আমাদের কাছে আসতে পারেন। ধন্যবাদ, শুভরাত্রি, নমস্কার।